নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয়। আর আজ এমন একটা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব যেখানে সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষ যে সাবজেক্টটা নিয়ে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বুঝতে চায়, অথচ কার কাছে যাবে, কোথায় যাবে, কিভাবে জানবো, সেই বিশ্লেষণটা সব জায়গায় পাওয়া যায় না। আর আজকের এই অনুষ্ঠানে যাকে আমরা পেয়েছি তিনি ডক্টর তাপস দে। ওনার পরিচয় অনেকগুলো ডেজিগনেশন, আমার মনে হয় না সেগুলো আমরা সম্পূর্ণ বলতে পারবো। তো স্যারের ডেজিগনেশনটা আমরা স্যারের মুখ দিয়েই শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে যে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এভাবে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইটস এ ফোরাম অফ এনজিওস, সোসাইটি অ্যাক্ট, ট্রাস্ট অ্যাক্ট, আন্ডার সেকশন অ্যাক্ট, ক্লাব, আশ্রম, মন্দির, মসজিদ, বিভিন্ন স্কুল, তারা সকলেই আমাদের সাথে যুক্ত। এই যে উনি এতগুলো একটা ডেজিগনেশন দিলেন এবং তার একটা লিস্ট আমার মনে হয় তৈরি হবে। অনেকের ধারণা আমি একটা মসজিদ করব, আমি একটা মন্দির করব, আমি একটা ট্রাস্ট করব, আমি একটা এনজিও করব, কিন্তু করতে গেলে তার কিছু সিস্টেম আছে, তার কিছু নিয়ম আছে। আমি বললাম আর কিছু করে ফেললাম, সেটা সম্ভব নয়। আর সেটা করতে গেলে দরকার একটা প্রপার গাইডলাইন। তো আমার তাপসবাবুর কাছে একটা জানবার বিষয় যে কোনো একজন মানুষ তার খুব ইচ্ছা আমি একটু সেবামূলক কাজ করব। এই সেবা করতে গেলে কি মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছাবে, তার জন্য কি কি প্রসিডিওর আছে, সেটা যদি আপনি ক্লিয়ার করেন। খুব ভালো একটা কোশ্চেন করেছেন। এবং সেবা তো পরিবার থেকে শুরু করা যায়, যেটা বলে না চ্যারিটি বিগিনস ফ্রম হোম। কিন্তু এই সেবাটাকে যদি আমি কন্টিনিউ করতে চাই, একটা সিস্টেমের মধ্যে দিয়ে করতে চাই, তাহলে অবশ্যই একটা অর্গানাইজেশন করা উচিত। কারণ একটা গঠনমূলক কাজের একটা সুবিধা আছে, যেটা নিজের কাজকে ত্বরান্বিত করা যায় এবং সমাজকেও সঠিক বার্তা দেওয়া যায়। তো এই ধরনের এনজিও তিনটে অ্যাক্টে হয়: সোসাইটি অ্যাক্ট, ট্রাস্ট অ্যাক্ট অ্যান্ড আন্ডার সেকশন 8 অ্যাক্ট। তো অনেকেই বলে, আমরা অনেক প্রাচীন বা প্রবীণ লোকদের দেখতে পাই যে স্যার আমার একটা না সোসাইটি আছে, আমি একটা এনজিও করতে চাই। অনেকেই বলে আমার একটা ক্লাব আছে, এনজিও করতে চাই। তো এইটা একটা ভুল বার্তা বা ভুল জ্ঞান মানুষের মধ্যে আছে। এটাকে ক্লিয়ার করার জন্য আমরা একটা ট্রেনিংয়ে আমরা একটা উদাহরণ দিই যে আমি বলি আপনি কি গ্র্যাজুয়েট? তখন তার উত্তর হবে হ্যাঁ স্যার আমি গ্র্যাজুয়েট বা আমি স্নাতক। তা আপনি কিসে গ্র্যাজুয়েট? বাংলা আর্টসে? বলে হ্যাঁ স্যার আমি আর্টসে। কেউ বলে কমার্সে, কেউ বলে সায়েন্সে। তা আমরা কী বুঝলাম যে সায়েন্সে হোক, আর্টসে হোক বা কমার্সে হোক, তারা সকলেই কিন্তু গ্র্যাজুয়েট, তার সেক্টরটা আলাদা। ঠিক তেমনি সোসাইটি একটা রেজিস্ট্রেশন করলেও সে এনজিও, ট্রাস্ট একটা রেজিস্ট্রেশন করলেও সে এনজিও, এবং আন্ডার সেকশন 8 একটা রেজিস্ট্রেশন করলেও সে এনজিও। তার সেক্টরটা, তার আইনগুলো তার আলাদা। এটা একটু মাথায় রাখবেন, কারণ আমরা দীর্ঘ 15 বছর ধরে এটা শুনছি, স্যার আমার একটা এই আছে আমি এনজিও করতে চাই। না, আপনি অলরেডি এনজিও হয়ে বসে আছেন। যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নীতি আয়োগ বলে একটা মিনিস্ট্রি করেছে যে আপনি সোসাইটি একটা করুন, ক্লাব একটা করুন, এওপিতে যান, এওবিতে যান, আন্ডার সেকশন 8 যান, আপনাকে নীতি আয়োগে রেজিস্ট্রেশন করাতেই হবে। তা আমরা যখন অ্যাসোসিয়েশনটা করি তখন আমরা বিভিন্ন প্রান্তিক স্তরে বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ যখন করতাম, তখন আমাদের বোঝাতে হতো যে আপনার নীতি আয়োগ করুন। কেন করবো স্যার? যেহেতু একটা খরচের ব্যাপার। এখন যে আইনটা হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে নীতি আয়োগ থাকতেই হবে। কোনো ব্যাঙ্ক ম্যানেজার বলে দেয় যে আপনি নীতি আয়োগ করে নিয়ে এসে আসুন অ্যাকাউন্ট করব, বা কোনো ব্যাঙ্ক ম্যানেজার কী করবে, অ্যাকাউন্টটা খোলার করে দিয়ে বলো আপনি নীতি আয়োগটা করে নিন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবো না। তো সেই জন্য আপনারা যে অ্যাক্টেই করুন না কেন, এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে প্যারালাল টু গভর্নমেন্ট। গভর্নমেন্ট যে কাজটা করে আমরাও সেই কাজটা করি। যেমন আপনাদের চ্যানেল যে কাজটা করছেন, অন্য সরকারি চ্যানেলও একই কাজ করেন, কিন্তু উনি সরকারিভাবে করছেন, আপনি বেসরকারিভাবে করছেন। কাজটা কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই করছেন। তো আমরা তার জন্য বলি এনজিওদের, তোমরা হচ্ছে প্যারালাল গভর্নমেন্ট, তোমরা নিজেকে কোনো ছোটো ভাববে না। গভর্নমেন্ট যা করছে তোমরা তার থেকেও বেশি স্ব-ইচ্ছায়, স্ব-ফাইন্যান্সে করছো। এবার এখানে একটা প্রশ্ন থাকছে যে অনেকে এনজিও করে, কটা মানুষ আছে যে ফ্রি সার্ভিস দেয়। হ্যাঁ আমি এনজিও করব, তার মনের খুব ইচ্ছে এনজিও করব, কিন্তু একটা সময় এসে দাঁড়িয়ে যায় যে আমার কাছে পয়সা নেই, আমি কিছু একটা অ্যাক্টিভিটি করতে গেলে তার জন্য পয়সা দরকার। আর কারোর কাছে চাইলেই আজকের দিনে পয়সা সহজে কেউ দিতে চায় না। তো এখানে একটা সাবজেক্ট আছে, আমি মনে হয় আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে আন্ডার সেকশন 8, যেখানে আমরা জানি যে এনজিওতে কোনো নন প্রফিটেবল, আবার ট্রাস্ট সেখানেও সেম,
বাট আন্ডার সেকশন 8 সেখানে একটা রোজগারের জায়গা থাকে, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলেন। দেখুন, এটা ক্লিয়ার আগে আমি একটা ছোট ঘটনা শেয়ার করি, তাহলে আপনাদের এটা খুব ভালোভাবে মনে গেঁথে যাবে। আইআইটি খড়গপুরের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, যেখানে স্কলাররা বা বড় বড় বিজনেসম্যানরা সেমিনার করতে যায়। তো আমি আইআইটি খড়গপুরের গেস্ট ফ্যাকাল্টি, তো আমাকে যখন একটা প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হলো, আমি এনজিওদের কথা বললাম। তো ডাইরেক্টর তো অবাক হয়ে গেল যে আইআইটি খড়গপুরে এনজিওরা এসে কী করবে, এখানে তো বড় বড় বিজনেসম্যানরা আসবে বা স্কলাররা আসবে। আলাম দেখুন, এনজিও সম্পর্কে যে গতানুগতিক ধারণা আপনাদের আছে যে এনজিও মানে খিচুড়ি খাওয়াবে, এনজিও মানে কম্বল দান করবে, এনজিও মানে একটা এই ধরনের বৃদ্ধাশ্রম করবে, তা নয়। যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, ডাইরেক্টরকে যখন বললাম যে বেলুড় মঠ কি ধূপকাঠি বিক্রি করে না, বেলুড় মঠ কি ঘি বিক্রি করে না, বেলুড় মঠ কি স্কুল কলেজে হাসপাতালে স্টুডেন্টদের ভর্তি নেয় না, বিনা পয়সায় করে না, ওরাও একটা সীমিত অর্থ নিয়ে থাকে। তাহলে একটা বিজনেসম্যান এক্স প্রাইভেট লিমিটেড একটা স্কুল করলো, সেও পয়সা নিল, একটা এনজিও স্কুল করলেও পয়সা। তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দোজ এন্টিটি ডিফারেন্স হলো তারা যে প্রফিটটা পেলো তাকে প্রফিট বলছে, এনজিওর ক্ষেত্রে সেটা সারপ্লাস। এনজিও সেই সারপ্লাস দিয়ে আবার একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, বিজনেসম্যান সেটা স্যালারি হিসাবে এনজয় করে। বাট দুজনেই কিন্তু প্রফিট মেকিং এন্টিটি কাজ করতে পারে, বাট তারা দুজনেই প্রফিট মেকিং কাজ করলেও তারা প্রফিটটাকে এনজয় করছে, এই প্রফিটটাকে এনজয় না করে সোশ্যাল ওয়ার্ক করছে। এটা হচ্ছে মূল বেসিক পার্ট। এবার যেটা আপনি বললেন যে অবশ্যই তাই, যে তার জন্য আমরা বলবো যে অনেকেই আছেন বন্ধুরা যারা এনজিও ম্যানেজমেন্টের কিছুই জানেন না, কিছুই বোঝেন না, পড়াশোনাও করেননি। আপনি দেখছেন শেখরবাবু এনজিও করে বড় হয়েছে, আপনি এনজিওটা খুলে ফেললেন। উনি চ্যানেল করে বড় লোক হয়েছে, আপনি চ্যানেল, তা নয়। ওনার দীর্ঘ 30 বছরের যেরকম অভিজ্ঞতা আছে, যেরকম যারা এনজিও করছেন পড়াশোনা করে এমএসডব্লিউ করার পরে বা কোনো এনজিওতে 20 বছর চাকরি করার পরে এনজিও করেছে, তাদের যে গতিধারা, তাদের যে পরিকল্পনা, তাদের যে ব্যবস্থাপনা, সেটাকেও আপনাকে শিখতে হবে। শুধু তার সফলতাটা দেখলে হবে না, এই সফলতার পিছনে যে কষ্টটা আছে, প্রদীপের আলোর নিচে ছায়াটাকেও আপনাকে দেখতে হবে, পড়াশোনা করতে হবে। উচিত আপনাকে জিজ্ঞেস করা শেখরবাবুকে, আপনি যে এত বড় হলেন কীভাবে হলেন, আপনার জার্নিটা বলুন, আপনার প্রতিকূলগুলি আপনি কাটিয়েছেন সেগুলো বলুন। তো সেখানে বলবো যে আপনারা দেখে দেখে এনজিও না করে, ইমোশনালি এনজিও না করে, কারণ অনেকে আবার আবেগেও এনজিও করে যে আমি গরিবদের খাওয়াবো, কতদিন খাওয়াবে। তো সেই জন্য এনজিও ম্যানেজমেন্ট সম্বন্ধে পড়াশোনা করুন, ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করুন, আগে ভালো করে জানুন কী কী করা উচিত, কীভাবে করা উচিত, কীভাবে আমি ফান্ড ম্যানেজমেন্ট করতে পারি। অনেকেরই ধারণা থাকে যে 3 বছর না হলে সে ফান্ড পায় না, এটা 50% ঠিক। কিছু কিছু গভর্নমেন্ট পলিসি আছে যেখানের ক্ষেত্রে আপনাকে বলবে 3 বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাট এই যে করোনা হলো, করোনার আগে যে ভদ্রলোক এনজিওটা করেছে, তার কি করোনা সম্পর্কে 3 বছরের অভিজ্ঞতা ছিল? তাহলে আপৎকালীন সময়ে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা দেখে না, তখন দেখে আপনার স্পিড, আপনার টিম ওয়ার্ক, আপনার স্পিড, আপনার ডেডিকেশন। আজকে যদি একটা কোথাও ভূমিকম্প হয়, তখন কি বলবে তোমার 3 বছরের অভিজ্ঞতা আছে তাহলে তোমাকে কাজ দেবো, তা নয়। তখন দেখবে আপনার টিম স্পিরিট কী আছে, আপনার কনফিডেন্স লেভেল কি, হ্যাঁ স্যার আমি পারবো উড়িষ্যায় যেতে। তখন দেখবো আপনি 5 লাখ টাকা দিলে যাও তুমি কাজটা করে আসো। সেই জন্য কথাটা ঠিক যেমনই ভুল, তাহলে যেই জায়গাটাতে 3 বছর না হলেও কাজ করা যায়, আমাদের সেখানে ফোকাস করা উচিত। সেই ক্ষেত্রে আমরা একটা ফান্ডের ম্যানেজমেন্টের যেটা বলি, সেটা ক্রাউড ফান্ডিং। ইটস এ বেস্ট প্ল্যাটফর্ম টু গেট দ্য ফান্ড। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমার মনে হয় দর্শক বন্ধুরা এটা জানতে চায় যে যেমন কোনো একটা পড়াশুনো করতে গেলে তার একটা ইনস্টিটিউশন থাকে, ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন থাকে, বাট কেউ যদি এনজিও করতে চায় বা যারা এনজিও করছে তারা আরও অনেক কিছু তথ্য পেতে চায়, সেক্ষেত্রে এই ধরনের কোনো ইনস্টিটিউশন বা কোনো সংস্থা আছে কি না?
এইটা তো মানে অনেক ইন্টারভিউতে গেছি, কিন্তু এই ধরনের বুদ্ধিদীপ্ত প্রশ্ন কেউ করেনি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তথ্যটা সত্যি মানে জানা দরকার। এই আপনি যখন শুরুতে আজকে বললেন, যখন অফ দ্য ডায়েস কথা হচ্ছিল যে তাপসবাবু আমি চ্যানেলটাতে তথ্যভিত্তিক করি, তার একটা রিপ্লেক্ট আমি এই কোশ্চেনে পেলাম যে আপনি যে তথ্যমূলক কোশ্চেন করেছেন তার জন্য সত্যি আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনি দুটো কোশ্চেন করেছেন, একটা হচ্ছে এনজিওদেরকে নিয়ে, যে এনজিওরা এই ধরনের ইনফরমেশন কীভাবে পাবে, তার জন্যই কিন্তু আমাদের অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করা। কারণ এটা হচ্ছে এনজিওদের অ্যাসোসিয়েশন, ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে, আমি অ্যাডভোকেট, আমাদেরও অ্যাসোসিয়েশন আছে। তো সেখানে উনি প্রেসে আছেন, ওনাদেরও একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছেন। তো এটা হচ্ছে এনজিওদের অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্যই হচ্ছে এনজিওকে ডেভেলপমেন্ট করা, এনজিওদেরকে প্রপার ইনফরমেশন দেওয়া, প্রপার গাইডেন্স দেওয়া, এবং একটা ব্রিজিং সিস্টেমের কাজ করি আমরা। গভর্নমেন্ট বলে ভালো এনজিও পাই না, ভালো এনজিও বলে ভালো ডোনার পাই না, এই দুজনের মধ্যে আমরা একটা সংমিলনের কাজ করি। আর যেটা আপনি স্টুডেন্টদের ক্ষেত্রে যদি কেউ পড়াশোনা করতে চায়, তাহলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যার অফিস দমদমে, ওনারা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন ট্রেনিং 3 মাস, 6 মাস, 1 বছরের এনজিও ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্স করান, সার্টিফিকেট কোর্স করান, যেখানে সিএ অ্যাডভোকেটরাও করান। তার সঙ্গে সঙ্গে সফল এনজিও যারা তাদের বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে প্রতিকূলতাকে জয় করেছে, তাদের মুখ থেকেও তাদের সফল এনজিওগুলোকে আমরা বলি কীভাবে করতে হবে, এবং আমরা এনজিও ভিজিটেও নিয়ে যাই যে তুমি দেখো কীভাবে উনি এনজিও ম্যানেজমেন্ট করছে, কীভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করছে। এবং এখানে প্রচুর ইউনিভার্সিটি থেকে ওরা ইন্টার্নশিপ করতেও আসে। সেই জন্য বলবো, যারা এনজিও ম্যানেজমেন্ট নিয়ে শিখতে চান তারা অবশ্যই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং দমদমে অফিস, ওদের সাথে যোগাযোগ করুন, বা পরবর্তীতে নাম্বার আমি চ্যানেলকে শেয়ার করব। যারা জানতে চান দর্শক বন্ধুরা, ওখানে আপনারা যোগাযোগ রাখুন। আর এনজিও যারা অলরেডি করে ফেলেছেন, তাদের এনজিওটাকে কী করে ডেভেলপমেন্ট করবেন, ডকুমেন্টেশন কীভাবে মেনটেন করবেন, সেটা প্রপার করা উচিত। কারণ আমাদের কাছে অনেক এনজিও আসে, এসে বলে স্যার আমার 30 বছর হয়ে গেছে, আমার FTGA 12A সব আছে, আমি সব জানি। কিন্তু যখন সব জানি বলে, আমি যখন বলি আপনার কি 10BD আছে, তখন বলে আমার 10BDটা কী? আমি এই তো আপনি বলেন 30 বছরের এনজিও, আপনি সব জানেন, 10BD জানেন না? তো জানার কোনো শেষ নেই। প্রতিনিয়ত আমরা পড়াশোনা করি, প্রতিনিয়ত আমরা গবেষণা করি, যেন আমরা সঠিক এবং আপডেট তথ্য আপনাদের দিতে পারি। সেজন্য এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যোগাযোগ করার কথাও আমি শেখরবাবুকে দায়িত্ব দেব, যে পরবর্তীতে কেউ ইন্টারেস্টেড হলে উনি যেন আপনাদের সাথে আমাদের সমন্বয় সাধন করিয়ে দেয়। আপনারা শুনলেন যে তাপসবাবুর মুখ দিয়ে এত তথ্য, মানে ওনার ভান্ডার কিন্তু এই এনজিওস নিয়েই। তো একটা প্রশ্ন আবারও জাগছে, সেটা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা এই মুহূর্তে লাস্ট কত বছর পর্যন্ত এনজিও চালিয়ে যাচ্ছে? মানে কোনো একটা স্পেসিফিক এনজিও এরকম স্বাধীনতার আগ থেকে দেখছি 1921 সাল থেকে তৈরি একটা এনজিও, এবং সেই এনজিওটা যদি না থাকতো তাহলে ভারতবর্ষ স্বাধীন হতো কিনা সন্দেহ আছে। কারণ ভারতবর্ষের যেটা বলে, ভারতবর্ষে যতগুলো স্বাধীনতা বিপ্লবী আছে তার মধ্যে প্রায় 80% বাঙালি, বাকি 20% পাঞ্জাবি, বাকি রাজ্যের তো কন্ট্রিবিউশন নেই বললেই চলে, যেটা আন্দামান জেলে গেলে বা ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন। এই যে 80% বাঙালি বিপ্লবী, 170 জন বাঙালি বিপ্লবী আমাদের বাড়ির কাছে হুগলি জেলার চন্দননগরে প্রবর্তক বলে একটা সংস্থাতে ছিলেন, থাকতেন। 1922 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে এসে প্রথম লাইব্রেরি উদ্বোধন করেন, গান্ধীজি ওখানে গেছেন, ঋষি অরবিন্দ ওখানে থেকেছেন, ওরাও আমাদের এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার, এবং আমি ব্যক্তিগত স্তরে ওনাদের আমি এনজিও ম্যানেজমেন্ট কনসালটেন্সি করে থাকি। তো ওটা একটা দেবভূমি বলা যেতে পারে। আমি বলবো যে আপনারা ওখানে যান, দর্শন করুন, ওই মাটির গন্ধ নিন, ভাইব্রেশনটা নিন। কারণ এই মুহূর্তে যা যা দরকার, যে ওখানকার যিনি গুরুদেব ছিলেন, উনি কখনো গুরুদেব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি, এই কারণে যে আমি যদি গুরুদেব হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাই তাহলে আমি আর বিপ্লবীদের সহযোগিতা করতে পারবো না। তার জন্য উনি গুরুদেব হিসেবে প্রতিষ্ঠিত হননি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, যেই জিনিসগুলো নিয়ে আমরা এখন পরিকল্পনা করছি বা ভাবছি, 1917 সাল 1910 সালে উনি করেছেন। এই স্বয়ংবর গোষ্ঠী, মিড ডে মিল, ছাপাখানা, মহিলাদের স্বনির্ভর করা, ব্যাংক করা, এগুলো উনি করেছেন। তো সেই সংস্থাটা আমার দেখা অনেক প্রাচীনতম গঠনমূলক একটা সংস্থা, যারা সমাজের প্রত্যেকটা স্তরে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ করেছে। এখানে আরেকটা প্রশ্ন কিন্তু দর্শক বন্ধুরাও মনে হয় জানবে, যে আমরা এনজিও বলতে বুঝি একটু কাউকে খাওয়ালাম, একটু কাউকে একটু বস্ত্র দিলাম, এখানেই মনে হচ্ছে এনজিও শেষ। তো একটা এনজিওর কত ধরনের অ্যাক্টিভিটি থাকে সেটা যদি একটু বলেন। খুব ভালো বলেছেন, এটা একটা এনজিও ম্যানেজমেন্টের পার্ট। দেখুন, প্রথমত যেটা বললাম, এনজিও অনেকে দেখবেন অ্যানিমেল নিয়ে কাজ করে,
অনেকে বৃদ্ধাদের নিয়ে, এল্ডারদের নিয়ে কাজ করে, অনেকে বাচ্চাদের নিয়ে কাজ করে, অনেকে ডিসেবলদের নিয়ে কাজ করে। তো একটা এনজিওর অবশ্যই একটা কোর্স সাবজেক্ট বা অবজেক্ট হওয়া দরকার। যেমন আপনি একজন সাংবাদিক, আপনি যদি কখনও মানে এনজিও করেন তাহলে অবশ্যই সাংবাদিক বন্ধুদের ওয়েলফেয়ারের কথাই আপনার মাথায় আগে আসবে, যেগুলো আপনি ফেস করেছেন, যে সুযোগগুলি আপনি পাননি, তো সেগুলো কি দেওয়ার জন্য আপনার মন আগে কাঁদবে। তা আপনি একটা সেক্টর ওয়াইজ ভাববেন। তো এটা একটা মূল কোর্স সাবজেক্ট অবশ্যই থাকে, কিন্তু বেসিক আমরা যেটা বলি, কারণ যেটা আপনি শুরুতে বললেন যে ফান্ড যদি না থাকে তাহলে আপনি এনজিওটাকে হাউ টু সাস্টেন, তার জন্য বলবো যে আপনার যে কোর্স সাবজেক্ট সেটা করুন, কিন্তু ডোনারদেরকে ফলো রাখুন, যে ডোনাররা কী ধরনের অ্যাক্টিভিটিসে ওরা ইন্টারেস্টেড বেশি। ডোনার ওরিয়েন্টেশন যদি আপনি অ্যাক্টিভিটিস করেন তাহলে কিন্তু আপনি ফান্ড পেতে অনেক সহজেই পাবেন। আর যদি আপনি আপনার ইচ্ছে মতো ডোনেশন মানে অ্যাক্টিভিটিস করেন বা ইমোশনাল থেকে অ্যাক্টিভিটিস করেন, সেখানে কিন্তু আপনি ডোনেশন পাবেন না। তবে হ্যাঁ, একটা এনজিওকে কিছু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস অবশ্যই করতে হয়, কিন্তু তার পাশাপাশি আপনাকে ভীষণভাবে ক্রাইসিস ম্যানেজমেন্টকে আইডেন্টিফাই করতে হবে। ধরুন একটা রানীগঞ্জের এনজিও যদি রানীগঞ্জের কোল এরিয়াতে কী কী এফেক্ট আসে, এনভায়রনমেন্ট কী কী এফেক্ট আসে, হেলথ কী কী এফেক্ট, তার উপরে বেশি কাজ করে, তাহলে কিন্তু ফান্ড বেশি তাড়াতাড়ি পাবে, কারণ সে সেটাকে এস্টাবলিশ করতে পারবে যে এত কোলিয়ারিতে কাজ করে এত মানুষের যক্ষ্মা হয়েছে, এই মানুষের পড়াশোনা হচ্ছে না, বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে। কিন্তু সেই সাবজেক্টে কিন্তু আপনার দমদম ক্যান্টনমেন্টটা হবে না। দমদম ক্যান্টনমেন্টের জন্য ক্রাইসিসটা কিন্তু আলাদা হবে। কিন্তু আপনি যদি রানীগঞ্জের একটা এনজিও 5 কোটি টাকা পেলেও দেখে আপনিও কুলিয়ারির মতো কাজ ক্যান্টনমেন্টে শুরু করে দিলেন, তাহলে আপনি সফল হবেন না। সেই জন্য বন্ধুরা, আপনার যে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান আছে, যেখানে এনজিওটা আছে, সেই এনজিওটাকে কেন্দ্রিক করে আপনি সাবজেক্টকে সিলেক্ট করুন, তার উপরে বেস করে আপনি অ্যাক্টিভিটিস করুন। অ্যাক্টিভিটিসের 3টে পার্ট থাকবে। একটা পিওর সোশ্যাল অ্যাক্টিভিটিস, যেটার মধ্যে পানা নেওয়া দেনা কিছু নেই। রাস্তায় যাচ্ছেন, একটা কুকুর পড়ে আছে, আপনার তখন ডোনেশনের কথা মাথায় আসবে না, তাকে সাহায্য করা উচিত। একটা ভদ্রমহিলা রাস্তায় পড়ে আছে, তাকে কম্বল দেওয়া উচিত। এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস অবশ্যই করা দরকার। তার সাথে সাথে ইনকাম জেনারেশন, মানে এনজিওটাকে সাস্টেন করার জন্য আমরা বলি সাস্টেনেবল ইকুইটেবল গ্রোথ, তার জন্য আপনাকে কিন্তু ভাবতেই হবে। কারণ এখন সরকার চাইছে বারবার যে দান আর ধ্যানে তুমি চলো না, তুমি সেলফ সাস্টেনেবল হও। তার জন্য সরকার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এনজিওকে দিচ্ছে যে তোমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে নিজেরা স্বনির্ভর হও, বা স্কিল ডেভেলপমেন্টের কাজ করে তোমরা একটা অর্থনৈতিক স্বনির্ভর হও। তো সেটা কিন্তু আপনাকে আপনার এক্সপার্টাইজ দিয়ে ভাবতে হবে, জানতে হবে, এবং মাল্টিপারপাস অ্যাক্টিভিটিস করতে হবে। এখানে আরেকটা প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে জানাটা খুবই দরকার, যে অনেকের ধারণা এনজিও করলে আমি অনেক ফান্ড তুলতে পারবো। তো এই ব্যাপারে আপনি কি বার্তা দেবেন? দেখুন, এইটা তো মানুষের একটা অ্যাভারেজ ধারণা সবার ক্ষেত্রেই থাকে, সবার দিক থেকেই থাকে। এটা আমি বলবো যে জীবনে বড় হতে গেলে প্রথমত অ্যাভারেজ ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে স্পেসিফিক কথা বলতে হবে, স্পেসিফিক রিমার্কস করতে হবে, এবং R&D করেই রিমার্কসটা করতে হবে। এই যে শুরুতেই বললাম না, যে একটা এনজিও করে তুমি দেখছো একটা ভদ্রলোক, যেমন আমি মিশনের মহারাজকে একদিন বলেছিলাম যে মহারাজ, আপনারা তো ত্যাগী, তাহলে আপনি এসি গাড়ি করে কেন যাচ্ছেন? তো বলছে, তুমি আমার এসি গাড়িটা কেন দেখছো, তুমি আমাদের ত্যাগটাকেই দেখো না, যে আমরা সংসার সমাজ ছেড়ে নিজের আত্মীয়, আমরা তো তোমাদের কাজেই যাচ্ছি। তো তোমাকে দৃষ্টিটা ওদিকে রাখতে হবে যে আমি এসি গাড়ি করে কোথায় যাচ্ছি। আমি এসি গাড়ি গিয়ে 5 স্টারে গিয়ে আমি ডান্স রিয়েলিটি শো দেখতে যাচ্ছি, না আমি এসি গাড়ি করে গঙ্গাসাগরে গিয়ে গঙ্গায় নেমে লোককে আমি ত্রাণ দিচ্ছি। তো তোমাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্য আমরা চলি। তো এনজিওর কোনো ডেভেলপমেন্ট যদি আপনি দেখেন, কী দেখছেন, হয়তো এসি গাড়ি করে ঘোরাচ্ছে, ফ্ল্যাটে থাকছে, কিন্তু তার ওই রিল্যাক্সেশনটা দরকার, কারণ সে বহু মানুষের কর্মসংস্থান করছে। তার ব্রেন যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু নতুন ক্রিয়েটিভিটি আসবে না। অর্থাৎ ফান্ড আসে জানার কথাটা ঠিক, কিন্তু ফান্ডটা কেন আসে? ফান্ডটা আসে, ডোনাররাই বলে যে আপনাকে আমি ফান্ডটা দিলাম, সুন্দরবনে যাবেন। কারণ আপনি যদি ট্রেনে, বাসে, অটো করে যান, তাহলে কখন আপনি যাবেন, কখন সোশ্যাল ওয়ার্ক করে আসবেন। তার আপনার কাজটাকে স্পিড আপ করার জন্য ওটা গাড়ি প্রোভাইড করে, যে আপনি কাজটা সঠিক সময়ে কাজটা করে চলে আসুন। ডোনাররা নজর রাখছে যে আপনি কি কাজ করছেন, কোথায় কাজ করছেন, এবং যেটা সাংবাদিকরা করেন, আপনি নিজেও জানতে পারবেন না কখন শেখরবাবু আপনার নামে একটা ভালো রিপোর্ট করে দিল, সেই রিপোর্টের জন্য আপনি পদ্মশ্রী পেয়ে গেলেন। তো যাই হোক, আপনারা শুনতেই পাচ্ছেন যে কি ধরনের ভান্ডার ওনার মধ্যে আছে, কত তথ্য ওনার মধ্যে আছে। হয়তো আপনাদের কিছুটা হলেও আজ আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় এই নিয়ে যদি আমরা বসি, একটা দিন চলে যাবে, এর তথ্যে শেষ হবে না। তো এবার আমরা লাস্টের দিকে চলে আসছি, কারণ সময় খুবই কম। এবার তাপসবাবু, একটা প্রশ্ন হচ্ছে যে যারা এনজিও সত্যি সঠিক পদ্ধতিতে এগোচ্ছে এবং কোনো সময় হয়তো হোঁচট খেয়ে যাচ্ছে, বা আরও কিছু জানবার ইচ্ছা আছে তাদের, তারা কোথায় যোগাযোগ করতে পারে?
সেটা তো আমরা শুরুতেই বললাম, আমরা আপনার মধ্য দিয়ে দর্শকদের অবশ্যই বলবো, আপনারা অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা মেম্বারদেরকে অ্যাড করি এবং সেখানে প্রতিনিয়ত আমরা প্রচুর ইনফরমেশন দিই। আমরা মান্থলি গুগল মিট করি এবং গভর্নমেন্টের ডেটাগুলো আমরা শেয়ার করি। যে ধরনের প্রজেক্টগুলো অন্য এনজিওরা জানতেই পারে না, সেই নোটিফিকেশনগুলো আমরা শেয়ার করি, যাতে এনজিওরা আপডেট থাকে। এবং আমাদের সাথে এনজিওরা অনেকে এনজিও যারা 19 বছর ধরে এনজিও চালিয়ে বলছে আমরা এখনো অবধি কোনো প্রজেক্ট পাইনি, ফান্ড পাইনি। তো আমাদের প্রচুর সাকসেস স্টোরি আছে। আমরা কিন্তু বন্ধু কনসালটেন্সি করি না, বাট আমরা কি করি, আপনাকে তৈরি করে দিই, যাতে ডোনাররা আপনাকে খুঁজে বের করে যে না এই এনজিওটা আমার দরকার, ওনার ডকুমেন্টসটা ঠিক আছে, মানে আছে বলতে আছে না, আছে এর মধ্যে কী আছে সেটা দেখতে হবে। আমরা TG12 আছে তো কী আছে, অডিটটা কী আছে, তার ভিতরে অ্যাক্টিভিটিস কী আছে, টার্নওভার কত আছে কি। এবং অডিটের ক্ষেত্রেও আমরা একটা বলি যে এনজিওদেরকে একটা খুব অ্যাওয়ারনেস আমি বলছি যে আমাদের যদি দাঁতের ব্যথা হয় আমরা কি কানের ডাক্তারের কাছে যাই, বা কানের ব্যথা হলে কি চোখের ডাক্তারের কাছে যাই। তো সিএ অ্যাডভোকেট মানেই যে সে এনজিও কনসালটেন্ট হবে, তা এই বদ্ধ ধারণায় যাবেন না। যেরকম ডাক্তারকে আপনারা সিলেক্ট করছেন, যেই সিএ বা যেই অ্যাডভোকেট এনজিও সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করেছে, এনজিও সেক্টরে অডিট করছে, তাদের কাছে যাবেন। তাহলে কিন্তু সে হয়তো গতানুগতিকভাবে গ্রামাটিক্যাল মেনে একটা অডিট করে দেবে, যেটা ভুল নয়, বাট এনজিও ওরিয়েন্টেড নয়, যেটা কিন্তু আপনাকে ফান্ড পেতে, প্রজেক্ট পেতে সহযোগিতা করবে না। তো যেটাতে যেটা এক্সপার্টাইজ থাকে তার কাছে যাওয়াটাই ভালো। তাহলে দেখবেন অনেক কিছু নতুন শিখতে পারবেন, জানতে পারবেন। তাছাড়াও আমরা 2টো নাম্বার চ্যানেলকে দিয়ে দেবো, শেখরবাবুকে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেখানে এনজিও ম্যানেজমেন্টের অফিসিয়ালভাবে সার্টিফিকেশন কোর্স করা হয়, ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয়, যেটা ইয়ং জেনারেশন বা স্টুডেন্টদের জন্য ভীষণ দরকার। এনজিওদের এখন যে ব্যাচে চলছে, আমি গত সপ্তাহে ক্লাস করালাম, সেখানে বিভিন্ন স্কুলের মাস্টাররাও পড়তে এসছেন, সেটা আমাদের জন্য খুব আনন্দের। আর এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনাদের একটা নিজেদের প্ল্যাটফর্ম ভেবে নিন। সারা রাজ্য এবং পশ্চিমবঙ্গের 11টা মানে আমাদের দেশের 11টা স্টেট মিলিয়ে প্রায় 3700 মেম্বার আমাদের সাথে আছেন, যেখানে কিন্তু 1 টাকা থেকে শুরু করে 500 কোটি টাকা পর্যন্ত এনজিও টার্নওভার আছে, তারাও আমাদের সাথে আছেন। বিএড কলেজ, ডিএড কলেজ, স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিং কলেজ, প্যারামেডিক্যাল কলেজ, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস, বিভিন্ন চ্যানেল, টিভি মিডিয়া, তারা কিন্তু আমাদের সেক্টরের সাথে যুক্ত আছেন। এবং আমরা এই ভেরি রিসেন্টলি আমাদের সেক্টর ওয়াইজ আমরা উইংস করতে শুরু করেছি, সেখানে কিন্তু যোগার উপরে আমাদের ভালো কাজ হচ্ছে। আচ্ছা, তো আপনারা শুনলেন অনেকটাই তথ্য। আশা করি আপনাদের কিছুটা হলেও আমরা কিন্তু কিছুটা নলেজ আমরা শেয়ার করতে পেরেছি। এইভাবে আমরা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ তাপস বাবু অনেকটা সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাজিয়ে তুললেন, অনেক তথ্য দিয়ে আপনাদেরকে অনেক, আমি মনে করি অনেকটা উপকারী করলেন। তাই যারা এনজিও করছেন বা যারা এনজিও করবেন বলে চেষ্টা করছেন বা যারা এনজিওটাকে লং টার্মে নিয়ে যেতে চান, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই তাপসবাবুদের সংস্থায়। তো আমি তাপসবাবুকে বলবো যে আপনাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চায়, তার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দেন। আচ্ছা, অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা দমদমে অফিস, দমদম 10 রয় মল্লিক কলোনি নিয়ার কুণ্ডবাগান স্বাস্থ্যকেন্দ্র। এটা হচ্ছে দমদম স্টেশন থেকেই, যেটা সেন্ট মেরি স্কুলের পরে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, ঠিক তার বিপরীত পাশের গলিতে। যেমন আমি এখন চ্যানেলে আছি, মোবাইলটা সাইলেন্স করা আছে, তো প্রচুর ইন্টারভিউতে, প্রচুর ওয়ার্কশপে যেতে হয়, মোবাইল সাইলেন্স থেকে ফোন আমি ধরতে পারি না। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, স্যার আমার নাম এই, আমার এনজিও নামে আমি এটা জানতে চাই। আমি ফ্রি টাইমে আপনাদের অবশ্যই ফোন করে নেব, হোয়াটসঅ্যাপ করে নেব। আমার নাম ডক্টর তাপস কুমার দে, 9830812864। আমি আবার রিপিট করছি, 9830812864। আপনাদের উপকারে আসতে পারলে আমার ভালো লাগবে, এবং চ্যানেলে যে আজকে অভিনব উদ্যোগ, আশা করি তাদেরও ভালো লাগবে। আপনারা জানেন যে এসটিভি বাংলা যারা সমাজকে সচেতন করে, যারা সঠিক সমাজ এগিয়ে নিয়ে যায়, যারা সঠিক দিশা দেখায়, তাদের এসটিভি বাংলা চেতনা সম্মানে সম্মানিত করে। তাই আজ আমরা ডক্টর তাপস দেকে আমরা চেতনা সম্মানে সম্মানিত করছি।
প্রথমত আমি খুব ভালো লাগছে, সারপ্রাইজড। আজকে এইভাবে ইন্টারভিউ হবে সেটা তো ভাবতে পারিনি, এবং আপনি এত সুন্দর কোশ্চেন করেছেন যে আমি কি বলবো সেটা ভাবতে পারিনি। আপনার প্রশ্নের মধ্যে দিয়ে উত্তর বেরিয়ে গেছে। আর সম্মান তো সকলেরই ভালো লাগে, এই সম্মান পেয়ে আপনি আমার দায়বদ্ধতা বাড়িয়ে দিলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা আমার আরও বেড়ে গেল। আমাকে আরও ভালো কাজ করতে হবে যেন আগামীতে আরও বড় সম্মান আপনাদের চ্যানেল থেকে পাই। আপনারা জানেন যে এসটিভি বাংলা একটা সময়ের মধ্যে আবদ্ধ থাকে, তাই আজ হয়তো অনুষ্ঠানটাকে আরও বেশি বড় করতে পারলাম না। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান নিয়ে হাজির হবে এসটিভি বাংলা। এসটিভি বাংলা সর্বদা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।